বিগত কয়েক বছর ধরে এই কয়েকটা বিষয় শুধু ইউপিএসসি নয়, ইউপিএসসির মতো স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন বা একটু ডিপে গিয়ে কোয়েশ্চেন হয় এরকম যে কোনো এক্সামগুলোতে, বিশেষ করে সিভিল সার্ভিসের যে কোনো এক্সাম, স্টেট পিসিএসএ, সেইখানে কিছু বিষয় বারবার করে রিপিটেডলি কারেন্ট অ্যাফেয়ার্সে থাকার জন্য নানা রকম অ্যাঙ্গেল থেকে করা হয়েছে। কিন্তু সেই বিষয়গুলো নিয়ে ইনফরমেশান যদিও বা ইজিলি অ্যাভেলেবেল, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা একটু বেশি মুশকিল, কারণ তার জন্য অনেক রকম রিসোর্স ঘাঁটতে হয়, অনেক বেশি টাইম চলে যায়। তা সেই ব্যাপারগুলো একটু সহজে ইন্টারেস্টিং করে যাতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তার উত্তরগুলো দেখলে বোঝা যায়, সেটার আমি চেষ্টা করছি খুব শর্টে ক্রিস্প ওয়েতে জাস্ট কোর কনসেপচুয়াল ক্ল্যারিটিটা দেওয়ার। যেটা হচ্ছে কোস্টাল সিকিউরিটি নানা রকম অ্যাঙ্গেল থেকে, যে সেটা এনভায়রনমেন্টের অ্যাসপেক্ট থেকেও, যেহেতু লাস্ট কয়েক বছরে অনেক লেজিসলেশন সেন্ট্রাল লঘু করে বা ডাইলিউট করে দিয়েছে কোস্টাল রেগুলেশন জোন বা ইত্যাদির যে এনভায়রনমেন্টাল সেন্সিটিভ যে জায়গাটা, খুবই মানে ইকোলজিক্যালিও বিরাট ইম্পর্ট্যান্ট, একটা ইকোটোন হিসেবে একটা দারুণ প্রয়োজনীয় জায়গা, একটা ট্রানজিশন ফেজ যেখানে অনেক ডাইভার্সিটি, সেই রকম সেন্সিটিভ জায়গা। তারপর উড়িষ্যার যে ওই কোস্টে, উড়িষ্যার ঋষিকুল্লা বিচে যেমন ওই অলিভ রিডলি টার্টেলরা ডিম পাড়তে আসে, সেখানে পোচিং বা এই ধরনের নানা রকম বিষয়ে, বা এই আমাদের ঘরের কাছে মন্দারমণিতে যেমন বেআইনিভাবে এত আবাসন তৈরি হয়েছিল, বা এই নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে অনেকবার সেই ধরনের আবাসন ভাঙা হয়েছে যেগুলো একদম বিচের ওপর তৈরি হয়েছে। তো সেই রকম নানা রকম কারণে, আর মুম্বাই হামলার অ্যাটাকের মতো রকম কোস্টাল সিকিউরিটিকে ইনফ্রিঞ্জ করে ঘটে চলা বিভিন্ন থ্রেটনিং ব্যাপারের কারণে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এমনকি জিওপলিটিক্যালি এই যে বারবার সোমালি পাইরেটসদের হাত থেকে ভারত সিকিউরিটি দেয়, তাই সেখানে লাইমলাইটে চলে আসছে ইউনাইটেড নেশন কনভেনশন অন ল অফ সিজ, ইউএন ক্লজ, যেটা ভারত র্যাটিফাই করেছে 1995। তো এই র্যাটিফিকেশনের কনসেপ্টটার ভিডিও যে শর্টসে, ইউটিউব শর্টসে আমি দিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক। তো এবার সেই ধরনের বিষয়গুলোর জন্য নানা রকম আলাদা আলাদা অ্যাঙ্গেল, সেটা কোস্টাল সিকিউরিটি হোক, এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট হোক বা অন্য কিছু, তার মাধ্যমে বারবার এতে আসে, লাইমলাইটে আসে, খবরে আসে। কিন্তু তার কিছু জিনিস একটু ক্লিয়ার করে নেওয়া দরকার বেসিক কনসেপ্টে। সেইটা বোঝবার জন্যই আগে যে ডেফিনেশনগুলো আছে এই রিলেটেড, সেটা যদি দেখো, যাতে বুঝতে সুবিধা হয় যে টার্মিনোলজিগুলো ওরা ইউজ করবে। আমাদের বুঝতে হবে যে একটা কোস্টে সমুদ্রের জল তো ওঠানামা করে, ভাটার সময় অনেকটা নেমে যায়, আবার জোয়ারের সময় অনেকটা উঠে আসে। তো জোয়ারের সময় যতদূর ম্যাক্সিমাম উঠে আসে মোটামুটি, সেটাকে হাই টাইড লাইন বা HTL বলে এখানে দেখানো আছে। আর যখন ভাটার সময় একদম নেমে যায় তখন LTL বা লো টাইড লাইন। এখন এই যে কোনো জায়গাকে ডিফাইন করতে গেলে এখন এই পরিবর্তনশীল একটা জায়গাকে ভ্যারিয়েবল তো আর নেওয়া যাবে না, সেই কারণে সেটার একটা স্ট্যান্ডার্ড মোটামুটি মিন সি লেভেল বা MTL, মিন টাইড লাইন, সেইখান থেকে ডিফাইন করা, এই দুটোর মাঝামাঝি জায়গা, এই দুটোর গড় জায়গা। তো এইখান থেকে সমুদ্রের দিকে অফ দ্য কোস্ট ইন দ্য ডিরেকশন অফ সি 12 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকাকে, 12 নটিক্যাল মাইল পর্যন্ত এই এলাকাটাকে বলা হয় টেরিটোরিয়াল ওয়াটার। টেরিটোরিয়াল ওয়াটার কথাটার মধ্যেই যে ব্যঞ্জনা বা দোতনা রয়েছে, যে এটা ওই যে ল্যান্ড, মানে ওখানকার যে ল্যান্ডে যেসব ল প্রযোজ্য, তার সমস্ত কিছুই টেরিটোরিয়াল ওয়াটারের এলাকাটাতে প্রযোজ্য, সমস্ত কিছু যা যা ল্যান্ডের ল আছে। আর সেই কারণেই ওই টেরিটোরিয়াল এরিয়ার যে মেন সিকিউরিটি এজেন্সি, সেটা হচ্ছে স্টেট পুলিশ, কোস্টাল পুলিশ তাদের ক্যাটাগরাইজ করা হয়, কারণ স্টেটের হাতেই পুলিশিং পাওয়ার। তাই ওটা যেহেতু ল্যান্ডের সব লই ওখানে প্রযোজ্য, তাই আলটিমেটলি সেটা জলভাগের অংশ হলেও সেখানে স্টেটের কোস্টাল পুলিশই সেখানে আইন রক্ষার দায়িত্বে, সেখানে সমস্ত ল্যান্ডের ল প্রযোজ্য, অ্যাপ্লিকেবল। আর কোস্ট থেকে আপ টু 200 নটিক্যাল মাইল যে অঞ্চলটা, সেটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এবার তার মধ্যে ওই টেরিটোরিয়াল ওয়াটারটাও পড়ছে ডেফিনেটলি, কিন্তু সেইখানটার বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে ওই 200 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকাটাকে, 1 নটিক্যাল মাইল সমান 1.85 কিলোমিটার, সেটা যে জানবে তোমরা যে দূরত্বের একক, একটা ডিস্টেন্সের ইউনিট। তো এবার এই এক্সক্লুসিভ ইকোনমিক জোন নামের মধ্যেও বোঝা যাচ্ছে যে ব্যাপারটা কী। ব্যাপারটা হলো এটাই, এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে দিয়ে ওই ইউনাইটেড নেশন কনভেনশন অন ল অফ সিজের অনুযায়ী অন্য দেশের যারা জাহাজ, শিপমেন্ট, তারা ট্রান্সশিপমেন্ট, মানে ওই শিপগুলো ফ্রি প্যাসেজ পায়, রাইট টু ফ্রি প্যাসেজ এনজয় করে। তারা যাতায়াতের কারণে যেতে পারে, ফ্রেট নিয়ে যেতে পারে, এই রকম প্যাসেঞ্জার মুভমেন্ট হতে পারে, ফ্রেট মুভমেন্ট হতে পারে। কিন্তু যেটা হতে পারে না সেটা হচ্ছে ওই জায়গাটাকে ইকোনমিক্যালি এক্সপ্লয়েট করা যাবে না।
যেমন এই এখন ভারত ডিপ সি মাইনিং নিয়ে অনেক বেশি উদ্যোগী হয়েছে, সেটা অনেক সারা বিশ্বে চর্চার কেন্দ্রে এসে গেছে। রেয়ার আর্থ মিনারেল বা এই যে পলিমেটালিক নোডিউল, ম্যাঙ্গানিজ নোডিউল ইত্যাদি যে সমুদ্রের তলায় পাওয়া যায়, মানে সমুদ্রের সি বেডে, সেখানে খোঁড়াখুঁড়ি করলে সেটার কি পরিবেশগত বিরাট একখানা বিপর্যয় নেমে আসছে, সেইভাবে অতিরিক্ত হয়ে যাওয়ার ফলে। তো এছাড়াও যেটা আগেকার চিরাচরিত সমস্যা ছিল আইইউইউ, ইরেগুলার আনরেগুলেটেড ইলিগাল ফিশিং, সেটা তো রয়েইছে, কিন্তু তার সাথেও তার থেকেও যেন বড় বিপদ হয়ে দেখা দিচ্ছে এখন এই ডিপ সি মাইনিং। তো সেইগুলো করা যাবে না এক্সক্লুসিভ ইকোনমিক জোনে, শুধু সেই দেশই পারবে যে যার ওটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন, কোস্ট থেকে ওই 200 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকায়। কিন্তু বাকিরা ফ্রি রাইট টু ফ্রি প্যাসেজ পাবে, তাদেরকে আটকানো যাবে না। তো কিন্তু সেখানে ভারতের যেটুকু এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড, সেইখানে শুধুমাত্র ভারতই পারবে ইকোনমিক এইসব অ্যাক্টিভিটিস করতে, রিসার্চ হোক বা এ ধরনের ডিপসি মাইনিং, ফিশিংয়ের মতো একদম বেসিক যেটা প্রাইমারি সেক্টর অ্যাক্টিভিটি ইকোনমিক, সেটাও শুধুমাত্র ভারতই পারবে। যে দেশের যেটা ইইজেড সেখানে তারাই পারবে। এখন ইইজেড ভারতের ক্ষেত্রে গার্ড দেয় কারা? ইন্ডিয়ান কোস্ট গার্ড, যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের একটা ফোর্থ, মানে আর্মি, নেভি, এয়ারফোর্সের পর এটা তো 3টে ডিফেন্স ফোর্স হয়ে গেল, তারপর ফোর্থ একটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে থাকা আর্মড ফোর্স, সেইটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। তারা এই আইসিজি, এই ভারতের ইইজেড, এটাকে গার্ড করে, এখানে সিকিউরিটির মেন দায়িত্বে। আর এই 200 নটিক্যাল মাইলের পরে, ইইজেডের পরে যেটা হাই সিজ, সেইটা সব দেশের নেভিরা প্যাট্রোল করে। নেভির যেসব শিপ আছে, নেভাল শিপ, সেইগুলো প্যাট্রোল করে। তো সেই জায়গাটা মেনলি ইন্ডিয়ান নেভির হাতে। এবার যখন বিশেষ করে মুম্বাই অ্যাটাক হয়, তখন ওরা ওই হাই সিজটাকে, নেভির চোখ এড়িয়ে ওরা মূলত, যেহেতু পাকিস্তানের ওই করাচি পোর্টের কাছ থেকে ওই নৌকায় করে আইসিজিকে চোখে ধুলো দিয়ে আর মূলত ফিশারম্যান সেজে তাদেরকে হাইজ্যাক করে তারা মুম্বাইতে ঢুকেছিল। কোস্টাল পুলিশের কোনো নিরাপত্তাই ছিল না সেখানে, তাদের ওপর কোনো নজরদারি, মানে যেসব ওয়াচ ডগগুলো থাকার কথা, মূলত কোস্টাল পুলিশের ব্যর্থতা সেখানে, গোয়েন্দা ব্যর্থতা। ওরা একটা সহজ একটা পেয়ে গেছিলো রুট, তো ভালনারেবিলিটি গ্যাপকে ওরা ট্যাপ করতে পেরেছিল সহজে খুব। এখন যতটা অংশে পাড়ের মধ্যে এই সমুদ্রের জলের ওঠানামা লেগে থাকে, যেমন হাই টাইড লাইন আর লো টাইড লাইনের মাঝের এই অংশটা, যেটা সবসময় জলের তলায় থাকে না, ফাঁকাও থাকে, এই অঞ্চলটাকে কোস্টাল রেগুলেশন জোন বা সিআরজেড এরকম বলে। তো ওই জায়গায় তো কোনো রকম কোনো নির্মাণই পাকা করা যায় না, সেটাই আইন আমাদের এখনও পর্যন্ত। কিন্তু সেখান থেকে কতটা দূর অবধি কতটা হোটেল বা এই ধরনের দোকানপত্র পাকা বন্দোবস্ত কী হতে পারে আর কোনটা পারে না, কোন কোন জিনিস আনা যায় না, করা যায় না, সেগুলো সম্পর্কেই ল আছে, আর সেগুলোই ডাইলিউট করার চেষ্টা চলছে ক্রমশ, সেখানে নানা রকম ছাড় দিয়ে। তো সেইটা নিয়ে এত বিতর্ক প্রায়ই হয়ে থাকে। এর পরের বিষয় হলো, এই আসাম রাইফেলসের রিসেন্টলি জাস্ট 1-1.5 সপ্তাহ আগে ওই 2জন জওয়ান শহীদ হয়েছিলেন মণিপুরের বিষ্ণুপুর জেলায়, মণিপুর রাজ্যে। তো সেখানে কয়েকজন অগ্নিবীরও সম্ভবত গুরুতর জখম বা মানে শহীদ হয়েছেন, কিন্তু 2জন আসাম রাইফেলসের জওয়ান শহীদ হওয়ার সূত্রে এই ব্যাপারটা এখন খবরে আছে। আর তাছাড়াও আসাম রাইফেলস এখন যেহেতু উত্তর পূর্ব অনেক বেশি ডিস্টার্ব হয়েছে গত কয়েক বছর ধরে, তাই স্বাভাবিকভাবেই উত্তর পূর্বে অনেক বেশি এই জিনিসগুলো অনেক দিন ধরে খবরে আছে, কারণ আসাম রাইফেলসই মূলত মায়ানমার বর্ডার গার্ড হিসেবে সেখানে মোতায়েন আছে, ডিপ্লয়েড আছে আসাম রাইফেলস। এটা কাছাড় লেভি ওই ব্রিটিশ সেনার অংশ ছিল, সেটা ভারত স্বাধীন হওয়ার পর থেকে ওটাকে আসাম রাইফেলস নামে ওটা রয়ে গেছে। কিন্তু এদের কেসটা একটু পিকুলিয়ার, কারণ বর্ডার বা সীমান্ত সুরক্ষার দায়িত্বে মূলত স্বরাষ্ট্রমন্ত্রক। যেমন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, যাদেরকে আগে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বলা হতো, কিন্তু ওই আর্মি সেটা নিয়ে প্যারামিলিটারি নামকরণটা নিয়ে একটুখানি ভুল বার্তা যেতে পারে, সেই কারণে একটুখানি ইন্ডিয়ান আর্মি আপত্তি জানানো সরকার তাদের রিনেমিং করেছিল যে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। তাদের আন্ডারে আইটিবিপি আছে যারা চীন সীমান্ত পাহারা দেয়, বিএসএফ আছে যারা বাংলাদেশ আর পাকিস্তান সীমান্ত পাহারা দেয়, সেরকমই এসএসবি আছে নেপাল ভুটান সীমান্ত পাহারা দেয়, আর মায়ানমার সীমান্তে থাকে আসাম রাইফেলস। এবং উত্তর পূর্বেও সামগ্রিকভাবে নিরাপত্তা রক্ষার দায়িত্বে অনেকাংশেই এদেরই সাহায্য নেওয়া হয়। সিআরপিএফ যেমন ভারতের যে কোনো জায়গায় ইন্টারনাল সিকিউরিটি সমস্যায় থাকে, সেটা দাঙ্গা হোক, দিল্লির 2020 ফেব্রুয়ারির দাঙ্গায় যেমন ছিল, বা ভোটের সময় প্রচুর থাকে তো বটেই সমস্ত বাহিনী। আবার কাশ্মীরে পুলওয়ামায় যে দুঃখজনক ঘটনা 14ই ফেব্রুয়ারি 2019-এ ঘটেছিল, তো সেটাতে যেমন সিআরপির কনভয়েতেই হামলা হয়েছিল। তো আসাম রাইফেল সেই রকমই স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে থাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে থাকা একটা বাহিনী। কিন্তু এর একটা ডুয়ালিটি আছে,
সেই ডুয়ালিটিটা বেশ পিকুলিয়ার এবং সেটা অনেক দিন থেকে নানা রকমভাবে খবরে আছে, বিতর্কে আছে, কিন্তু এখন আরেকটু বেশি সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রয়োজনীয়। সেই পিকুলিয়ারিটিটা জানা প্রত্যেকের প্রয়োজন কনসেপচুয়ালি অনেক উত্তর করতে পারার জন্য, আর ইন্টারভিউতে হেল্প তো করবেই। সেটা হচ্ছে যে এইটা একমাত্র স্বরাষ্ট্র মন্ত্রকের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে থাকা বা প্রশাসনিক আয়ত্তাধীনে থাকা, মানে মিনিস্টেরিয়ালি এরা স্বরাষ্ট্র মন্ত্রক বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে এলেও এরাই একমাত্র সেরকম সীমান্ত সুরক্ষা বাহিনী যারা অপারেশনালি বা মানে ডিউটি কর্তব্য করার দিক থেকে কিন্তু ইন্ডিয়ান আর্মির আন্ডারে, মানে ইন্ডিয়ান আর্মির নির্দেশ মতো তারা অপারেশনালি কোথায় আসাম রাইফেলস কী কাজ করবে না করবে সেটা তাদের আন্ডারে থেকে তাদের অধীনস্থ হয়ে আসাম রাইফেলসে কাজ করে। এবং এটা ওই ইংরেজ আমলের লেগাসি সেইভাবে চলে আসছে, কিন্তু তাদের যে যাবতীয় সুযোগ সুবিধা, বেতন ইত্যাদি সমস্ত কিছু নির্ধারিত হয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের বা স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম অনুযায়ী, যেটার কারণে তারা অনেকটা তুলনায়, এটা অনেক দিনের অভিযোগ বা বিতর্কের বিষয়, তাদের দাবি যে তারা অনেকটা বঞ্চিত হয়। কারণ মিনিস্ট্রি অফ ডিফেন্স বা প্রতিরক্ষা মন্ত্রকের তো অবশ্যই বাজেট বরাদ্দ ইত্যাদি বেতন সুযোগ সুবিধা অনেকটা বেশি তুলনায়, তো এনারা কাজ একই জায়গায় প্রায় একই কাজ করেন, কিন্তু ওই রকম জায়গায় একটা বৈষম্য, এরকম একটা অভিযোগ বহু কাল থেকে বিতর্কিত হয়ে রয়েছে। তো এরাই একমাত্র, এবং অন্যান্য যে সিএপিএফগুলো আছে, সেটা এনএসজি এসপিজি হোক, এসপিজি মানে স্পেশাল প্রোটেকশন গ্রুপ, যারা প্রধানমন্ত্রীকে আর প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয়, আর পিডিজি বা পার্লামেন্টারি ডিউটি গ্রুপ যারা আছে তারা হোক, বা ওই বিএসএফ, সিআরপি, আইটিবিপি, সিআইএসএফ, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যেটা সিআইএসএফ, তারা হোক, তো তারা কিন্তু তাদের শীর্ষে থাকে ডিরেক্টর জেনারেল পদে। ডিরেক্টর জেনারেল পদে থাকে কোনো একজন সিনিয়র মোস্ট আইপিএস অফিসার। তো তাদের ক্ষেত্রে কিন্তু আইপিএস অফিসার তাদের শীর্ষে আছে। সেটা একটা বিতর্কিত বিষয় যে আইপিএস অফিসারদের অনেক কাল থেকেই যে কেন দেওয়া হবে, কেন আর্মি, নেভি, এয়ারফোর্সের মতো তাদেরই বাহিনীরই কাউকে একজন শীর্ষ দায়িত্ব দেওয়া হবে না, সেটাতে ভালো না খারাপ সেইটা নিয়ে। কিন্তু আসাম রাইফেলসের ক্ষেত্রে কিন্তু যেহেতু তারা অপারেশনালি অন ফিল্ড, অন গ্রাউন্ড রিয়েলিটি তারা যেহেতু আর্মির আন্ডারে, তাদের মাথায় কিন্তু আর্মির লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের একজন কে ডিরেক্টর জেনারেল করা হয়, এখনও তাই আছেন। লেফটেন্যান্ট জেনারেল মানে জেনারেলের ঠিক পরের পদটা, তাকে আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল পদে রাখা হয়, সেই র্যাঙ্কের একজন অফিসারকে আর্মির। তো এটা একটা পিকুলিয়ার দিক, এবং সেটা নিয়ে অনেক দিনের তাদের দাবি দেওয়া আছে, কিন্তু সেটা করার অনেক সমস্যাও আছে। কারণ সেইটা করলে অনেক ক্ষেত্রেই এই বিপক্ষে এই যুক্তিটা দেওয়া হয় যে এখন এতদিনের কলোনিয়াল লিগাসিটাকে যদি পাল্টে দিতে যাওয়া হয়, তাহলে আরও অনেক বাহিনীর থেকে সেরকম ধরনের দাবি আসতে পারে। কারণ আমরা জানি যে এলওসি বা ওই সব জায়গাগুলোতে কিন্তু আমাদের সিআরপিও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, এই পুলওয়ামার ঘটনাটা বললাম, আর্মির সাথে, বা সেরকমভাবেই কাজ করতেও হয়, বিএসএফকে অনেক জায়গায় ওরকমভাবেই কাজ করতে হয়। তো সেই সব ক্ষেত্রে আরও অনেক বাহিনী থেকে ওরকম দাবি আসতে পারে, এরকম নানা রকম কারণে ওটা সমস্যা বাড়বে এইরকম দেখিয়ে যে ওটাকে ঠেকানো আছে এখানে। ওই কারণে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস যেগুলো রয়েছে সেগুলো ছোট্ট করে একটা ইনফোগ্রাফিক আমি জোগাড় করে শেয়ার করে দিলাম আর কি, যেখানে ওই যেগুলো মুখে বললাম সেগুলোই দেখে নিতে পারবেন আপনারা।